শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ভালো আছো সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো ভালো। তোমাদের 10টার ক্লাস থাকে না? স্যার তোমাদের কি 10টায় ক্লাস থাকে না এই সময়টাতে? তাই কিনা ওই খাতাটা দে, ওই খাতাটা, ওই খাতা, এই খাতা তাড়াতাড়ি দে বা ধরা লাগবে সেজন্য 10টা ছুটি আছিল এগিয়ে A11 হয়, এটা হয় না আর কি এখন। তোমাদের কোন কোন কোর্স শেষ হয়ে গেছে? স্যার পোল্ট্রি সায়েন্সের কোর্সটা শুধুমাত্র শেষ হচ্ছে। কি কোর্স এটা তোমাদের? স্পেশালাইজ ফাউল পোল্ট্রি প্রোডাকশনটা ছিল স্যার। ডাক এন্ড স্পেশালাইজড ফাউল প্রোডাকশন। ডাক এন্ড স্পেশালাইজ। ডাক না ডাক? পোল্ট্রি ব্রিডিং এর সাথে হয়েছে স্যার। এই তোমাদের কোর্স কি এটা ডাক না ডাক্স? স্যার আর কোনটা শেষ হয়েছে? পোল্ট্রি ব্রিডিং। পোল্ট্রি ব্রিডিংটাও শেষ। স্যার পোল্ট্রি সায়েন্সে কোর্সটাতে স্যার আরো কিছু কন্টেন্ট ছিল। শহীদ স্যার বললেন যে এগুলো সামনে অ্যানিমাল সায়েন্সে তোমরা পাবা, তো এজন্য আমরা আর করাচ্ছি না। মানে সময় স্বল্পতার কারণে স্যার ওটাও বাদ দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, আর আমাদের কোর্সের কি অবস্থা? স্যার আমাদের কোর্সে জামিয়া ম্যাডামের আর 2টা ক্লাস লাগবে। এই নন রুমিনেন্টে? জি স্যার। আর হচ্ছে ফিটস এন্ড ফডারে স্যার সজল স্যারের ক্লাস লাগবে স্যার, 1টা বা 2টার মতো। স্যার বলেছিলেন এক্সট্রা ক্লাস নিয়ে শেষ করে দিবেন, এই আর কি। ভালো অবস্থানে আছে। তো তাও অনেক কিছু বাদ চলে গেছে মনে হচ্ছে স্যার, মানে জাস্ট দৌড়ে দৌড়ে শেষ করার মতো অবস্থা। আমি কিন্তু দৌড়াই শেষ করতেছি না, আমি কিন্তু স্লো শেষ করতেছি। আপনার তো স্যার আপনি ওই আগে থেকেই তো আস্তে আস্তে অনেক কিছু করাচ্ছিলেন স্যার, আপনার সমস্যা হয়নি কোনো। কিন্তু সমস্যা হচ্ছে তোমাদের নেক্সট সেমিস্টার শুরু হবে কবে, এটা তো জানা দরকার। ডিন স্যার বলেছেন 3 তারিখে, এই কিন্তু এখন আমরা রুটিন যদিও পাইনি, অন্যান্য ফ্যাকাল্টি রুটিনও পেয়ে গেছে দেখুন। জানুয়ারি 3 তারিখে? জি স্যার। জানুয়ারি 3 তারিখে তো সমস্যা হবে। তোমরা কি আমার স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। সবাই কি ঘুমাচ্ছ নাকি? না স্যার। ওকে, কে বললা? ওকে, আমরা হচ্ছে তোমাদের অ্যাডিটিভস চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম। তো এখন একটু আমাকে একজন বলো তো যে অ্যাডিটিভস এবং ফিড সাপ্লিমেন্টস দুটো কি সিমিলার ওয়ার্ড কিনা? কেউ একজন একটু বলো যে সিমিলার না। তাহলে পার্থক্য কোন জায়গায়? সাপ্লিমেন্টস হচ্ছে মানে ডিরেক্ট নিউট্রিয়েন্ট দিবে, আর অ্যাডিটিভ হচ্ছে গিয়ে নিউট্রিয়েন্টের অ্যাভেইলেবিলিটি বাড়ায় দিবে। আচ্ছা, সাপ্লিমেন্টস কি বেশি পরিমাণ এড করতে হয়, মানে কোনটার কোয়ান্টিটি বেশি ইউজ করতে হয়, সাপ্লিমেন্টস না অ্যাডিটিভস? সাপ্লিমেন্টস না অ্যাডিটিভস কোনটা তোমাকে ইউজ করতে হবে বেশি? অ্যাডিটিভ মনে হয়। অ্যাডিটিভস এর ডেফিনিশন কি মনে আছে? প্রথমে তো আমি বলছিলাম স্মল কোয়ান্টিটিস, অল্প অল্প ব্যবহার করতে হবে। ওকে, এনিওয়ে, আচ্ছা, আমরা অ্যাডিটিভস এর ছোট্ট ক্লাসিফিকেশন ছিল এবং এগুলো নিয়ে আমরা কথা বলতেছিলাম।
আমরা ৩ নাম্বার যে ক্লাসিফিকেশন অ্যাডিটিভস দ্যাট ফ্যাসিলিটেট ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন, এটা নিয়ে আমরা ইন ডেপথ কথা বলেছিলাম এবং তোমাদের পরীক্ষার ক্ষেত্রে এই ক্লাসিফিকেশনটা বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে একটা কোশ্চেন থাকতেও পারে এবং নট নেসেসারি যে ফিটস এন্ড ফোডার সায়েন্সে তোমরা যে নন ডোমিনেন্ট নিউট্রিশন পড়তেছো, এটার ক্ষেত্রেও এই ৩ নাম্বার ক্লাসিফিকেশনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, দেন আমরা কথা বলেছি যে কিছু ধরনের সাবস্ট্রেট আছে যেগুলো গ্রোথ এবং প্রোডাকশনে হেল্প করে, অ্যান্টিবায়োটিক্স এবং আর্সেনিক, এগুলো নিয়ে আমরা ডিটেলস কথা বলেছি এবং অ্যান্টিবায়োটিক্স এবং আর্সেনিক নিয়ে ডিটেলস কথা বলতে গিয়ে আমরা অ্যান্টিবায়োটিক্স এর যে নেগেটিভ কনসিকুয়েন্স গুলো আছে এবং এগুলো থেকে অ্যানিমেল এবং হিউম্যান বডিতে কি কি ধরনের ডিজিজ ক্রিয়েট হয় এবং ইমিউনিটিতে কিভাবে এগুলো সমস্যা ক্রিয়েট করে, এগুলো নিয়ে আমরা ইন ডেপথ কথা বলার চেষ্টা করেছি। তো এগুলো নিয়ে কথা বলতে গিয়েই আমরা আরেকটা টপিকসে কথা বলেছি, সেটা হচ্ছে হার্বাল গ্রোথ প্রমোটার অথবা হার্বস, অ্যান্টিবায়োটিক্স এর অল্টারনেটিভ। ঠিক আছে? এটা নিয়ে তোমরা এই ৪ নাম্বার যে ক্লাসিফিকেশন আছে অ্যাডিটিভস দ্যাট প্রমোট গ্রোথ এন্ড প্রোডাকশন, সেখানে অ্যান্টিবায়োটিক্স, আর্সেনিক্স এবং লিখবা হার্বস অথবা হার্বাল সাপ্লিমেন্টস। আচ্ছা, তো আজকে আমরা একটু উপরের দিকে যাব, যে আমাদের প্রথম যে কন্টেন্ট এটা ছিল, ক্লাসিফিকেশনটা ছিল অ্যাডিটিভস দ্যাট এনহ্যান্স ফিড ইনটেক। ফিড ইনটেক নিয়ে আজকে আমরা কথা বলবো। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। ওকে, আচ্ছা একটা জিনিস একটু বলো তো যে একটা অ্যানিমেলের ফিড ইনটেক বেশি হওয়া বা কম হওয়া, এটা কি আমাদের নিউট্রিশনাল পার্সপেক্টিভ ইম্পর্টেন্ট কিনা? জি স্যার, ইম্পর্টেন্ট। কেন, কিভাবে ইম্পর্টেন্ট? আচ্ছা, তোমাদের সাথে কি আমরা এই বিষয়টা শেয়ার করেছিলাম যে মানুষের আসলে ক্ষুধা কেন লাগে? জি স্যার। কেন ক্ষুধা লাগে বলো তো প্রকৃতি? স্যার আমাদের নার্ভে ২ টা সেন্টার আছে। যখন আমাদের মানে আমাদের স্টমাকে যখন খাবারটা লো লেভেলে থাকে তখন আমাদের সেটা ব্রেইনে সিগন্যাল যায় যে আমাদের এখন খাবারটা লো বা আমাদের খাবার দরকার, এবং যখন সেটা স্যাটাইটি সেন্টার পর্যন্ত ফিল আপ হয়ে যায় তখন আমাদের ব্রেইনে সিগন্যাল যায় যে আমাদের এখন খাবারটা ফুলফিল আছে, এখন আর খাওয়া লাগবে না বা আমাদের ক্ষুধাটা মিটে গেছে, এরকম কিছু একটা। হাঙ্গার সেন্টার এবং স্যাটাইটি সেন্টার। আর স্যার ফিড ইনটেক আমাদের নিউট্রিশনাল অ্যাসপেক্ট থেকে স্যার ইম্পর্টেন্ট না। কারণ আমাদের নিউট্রিশনটা যদি আমরা অল্প কোনো কিছু দিয়ে যদি তার ব্যালেন্স আচ্ছা, দিতে পারি। তোমার আনসারটা আমি বুঝতে পারছি। তো তুমি কাছাকাছি গিয়েছিলে, আসলে বিষয়টা এরকম না। মানে একটু এলোমেলো হয়ে গেছে আরকি। আমাদের যে স্টোমাক থাকে, হ্যাঁ? স্টোমাকের আমরা বলছিলাম যে একটা লোয়ার ইন থাকে, একটা আপার ইন থাকে। যখন ফিড লেভেলটা এই লোয়ার ইন থেকে আরো নিচে নেমে যায়, তখন এখান থেকে একটা সিগন্যাল যায় কোথায়? তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সিএনএস। তো এখানে আবার ২ টা পয়েন্ট থাকে। একটা পয়েন্ট হচ্ছে হাঙ্গার সেন্টার, একটা হচ্ছে স্যাটাইটি সেন্টার। যখন ফিড কনটেন্টটা বা গাট ফিলটা তোমার স্টোমাকের লোয়ার যে ইন্ডিকেশন পয়েন্ট এর থেকে নিচে নেমে যায়, তখন এখান থেকে সিগন্যাল যায় হচ্ছে কোথায়? হাঙ্গার সেন্টারে। হাঙ্গার সেন্টারে তোমার সিগন্যাল যাওয়ার কারণে তখন এনিমেলটার ক্ষুধা লাগে। আর যখন হচ্ছে তোমার ফুড বা ফিডটা হচ্ছে আপার সেন্টারকে ক্রস করে, তখন এখান থেকে আবার একটা সিগন্যাল যায় কোথায়? স্যাটাইটিস সেন্টারে। তো স্যাটাইটিস সেন্টারে সিগন্যাল যাওয়া মানে তার আর খেতে ইচ্ছে করবে না। এরপরে যদি সে খায় তখন ভমিটিং হবে। আচ্ছা, তো আমরা আসলে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে ফিড ইনটেক ইম্পর্টেন্ট কিনা? ফিড ইনটেক ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে? কেন ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে বলি। তোমরা 4-1 এ যখন উঠবা তখন তোমাদের একটা কোর্স হবে নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট ফর রুমিনেন্ট লাইভস্টক। তো এইখানে তোমরা কি করবা? প্রত্যেকটা এনিমেল ধরে এটার কতটুকু নিউট্রিয়েন্ট লাগে, কোন পারপাসে কতটুকু নিউট্রিয়েন্ট কস্ট হয়, তোমরা কিভাবে কতটুকু নিউট্রিয়েন্ট সাপ্লাই করবে, এই বিষয়গুলো ক্যালকুলেশন করবা। তার মানে তুমি একদম প্রিসিশন এনিম্যাল ফার্মিং এর দিকে যাবা। কিন্তু সমস্যা হচ্ছে তুমি যখন এই নিউট্রিয়েন্ট ক্যালকুলেশন করবা, তোমাকে প্রথমেই হিসাব করতে হবে
ফিড ইনটেক কতটুকু হবে বা ফিড ইনটেক কতটুকু অ্যানিমেল দরকার, ঠিক আছে? তো এখন কেন দরকার? একটা জিনিস দেখো, সিম্পলি দেখো যে এই যে স্টোমাকের কথা বললাম, আমরা স্টোমাকের ২ টা পয়েন্টের কথা বললাম, লোয়ার আ ইন্ডিকেশন পয়েন্ট এবং আপার ইন্ডিকেশন পয়েন্ট। আচ্ছা, সে ফর এক্সাম্পল এই অ্যানিমেলটার জন্য তোমার ২৮% প্রোটিন দরকার। বা সহজ করে যদি বলি তোমার ২৮০ গ্রাম প্রোটিন দরকার। সে ফর এক্সাম্পল 3.1 মেগাজুল তোমার এনার্জি দরকার। ঠিক আছে? শুনতেছো আমার কথা? জি স্যার। আচ্ছা। এতটুকু প্রোটিন দরকার, এতটুকু এনার্জি দরকার। তো এই প্রোটিন এবং এনার্জিটুকু তোমরা একটা ট্যাবলেটের মধ্যে দিলা। দিয়ে এটা এনিমেলকে সাপ্লাই করলা। সাপ্লাই করার পরে এটা যখন স্টোমাকে আসবে, আসার পরে কিন্তু এটা কি দিয়ে দিবে? এই এনার্জি এবং এই প্রোটিনটুকু দিয়ে দিবে। এখন এই এখান থেকে যে প্রোটিন এবং এনার্জিটুকু পাবে, এটা দিয়ে কিন্তু কি হবে? এনিমেলের তোমার নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট যতটুকু সেটা ফুলফিল হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে তুমি নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট ফুলফিল করে দিলা, এনিমেলটা কি এখন নরমাল স্টেটে থাকবে কিনা? নিউট্রিয়েন্ট যতটুকু দরকার ততটুকু তো ফিল আপ করে দিয়েছো। না স্যার, থাকবে না। থাকবে না। হ্যাঁ, থাকবে না। আ থাকবে না এইজন্যই কারণ হচ্ছে তার স্টোমাকের যে সাইজ আর স্টোমাক যতটুকু সবসময় ফিল থাকে, এখন ফিল যেহেতু নাই, সেহেতু কিন্তু সে অস্বস্তিতে থাকবে এবং তার ওভারঅল ফিডের ডাইজেস্টিবিলিটি কমে যাবে। বুঝতে পারছো? তো সেক্ষেত্রে সেজন্যই আমাদের ফিড ইনটেকটা ইম্পোর্টেন্ট। ঠিক আছে? তো ফিড ইনটেকের ক্ষেত্রে ফিড ইনটেক বাড়ানোর জন্য আমরা কিছু অ্যাডিটিভস ব্যবহার করি। আম এখানে একটা বলা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টস, একটা বলা হচ্ছে ফ্লেভারিং এজেন্ট। আচ্ছা, অ্যান্টিঅক্সিডেন্টসটা আ যদি আমরা সহজভাবে বলি, তোমরা একটা খাবার খাচ্ছ, খাবার নাকের কাছে নিয়েই দেখলা যে এটা একটা বাসি বা পচা গন্ধ করে। তাহলে তখন কি তোমার খেতে ইচ্ছা করবে? খেতে ইচ্ছা করবে না। তো সেজন্যই অ্যান্টিঅক্সিডেন্টস গুলো আমরা ফিডের মধ্যে দেই। উদ্দেশ্য হচ্ছে যে ফিডের যে ফ্যাট বা লিপিড থাকে, লিপিডটা অক্সিডেশন যাতে না হয়। অক্সিডেশন মানে কি? যাতে এটা পচে না যায়। ঠিক আছে? খুব সহজ বাংলা ভাষায় বললে এটা পচে যাতে না যায়। একটা বিষয়। ২য় বিষয় হচ্ছে আমরা কিছু ফ্লেভারিং এজেন্ট ইউজ করি। এখন ফ্লেভারিং এজেন্টটা কিরকম? তোমাকে একটা ফুড দেওয়া হলো। এটার মানে যে ইনগ্রিডিয়েন্টস গুলোর ইন্ডিভিজুয়াল স্মেল গুলো ভালো না। কিন্তু ফুডটা তৈরি করার পরে বা এডমিক্সচার অফ ফুড তৈরি করার পরে এর মধ্যে একটা ভ্যানিলা ফ্লেভার দিয়ে দেওয়া হলো। তখন কি তোমার বেশি খেতে ইচ্ছা করবে না? কারণ ভ্যানিলা ফ্লেভারটা তোমার ভালো লাগে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, গরুকে ভ্যানিলা ফ্লেভার দিলে খাবে? তোমাদের কি আইডিয়া বলো তো? স্যার সেটা তো ওর কাছে পরিচিত না। আচ্ছা। তো তোমাদেরকে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন দেই। কাপসের সবচেয়ে ফেভারিট তোমার স্মেল বা ফ্লেভার হচ্ছে ভ্যানিলা। ভ্যানিলা ফ্লেভার পরিচিত না এটা ঠিক না। কারণ হচ্ছে ভ্যানিলার সাথে কিন্তু দুধের একটা ইয়ে আছে। রিলেশন আছে। মানে ফ্লেভারটা একটু কাছাকাছি আরকি। আচ্ছা, এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা কথা বলব। ঠিক আছে? ওকে। এখানে দেখো যে আমরা প্রথমে বলার চেষ্টা করছি যে অ্যান্টিঅক্সিডেন্টস। এটার নামটাকে যদি তোমরা এনালাইসিস করো, অক্সিডেন্টস। তার মানে বোঝা যাচ্ছে কি? অক্সিডেশনকে বাধা দিবে এমন সব সাবস্ট্রেটস। তাহলে অক্সিডেশনটা কি বা কোথায় হয়? অক্সিডেশন occurs in feeds and feedstuff. এখানে ফিডস কেন বললাম? ফিডস বলতে আমরা বোঝাচ্ছি কমপ্লিট ফিড। বাজার থেকে যে ফিডটা কিনে নিয়ে আসা হয়, পিলেট ফিড বা ম্যাশ ফিড, এখানে তো মিক্সচার অফ ফিড ইনগ্রেডিয়েন্টস থাকে। এজন্য আমরা বলছি ফিডস। ফিড স্টাফস বলতে আমরা মিন করছি যে ইন্ডিভিজুয়াল কোনো ইনগ্রেডিয়েন্টস। রেজাল্টিং ইন rancidity অফ ফ্যাট। ফ্যাটের rancidity-কে মানে অক্সিডেশনটা কখন হয়? ফ্যাটের rancidity-র জন্য হয়। rancidity মানে কি? ফ্যাটটা নষ্ট হয়ে যাওয়া। তো ফ্যাট যখন নষ্ট হয় আমরা জানি যে ফ্যাটের মধ্যে কিছু ফ্যাট সলিউবল ভিটামিন থাকে। তাহলে ফ্যাট নষ্ট হয়ে যাওয়া মানেই হচ্ছে যে ফ্যাট সলিউবল যে ভিটামিনগুলো এগুলো কি হয়ে যাবে? ডিস্ট্রাকশন হয়ে যাবে। এবং তোমরা যদি তোমাদের যদি প্রক্সিমেট এনালাইসিসটা মনে থাকে, সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে ইথার এক্সট্রাকশন তোমরা যখন করো, ইথার এক্সট্রাকশন এর সাথে কি আসে? ফ্যাট আসে, ফ্যাট সলিউবল ভিটামিন আসে, ডিফারেন্ট টাইপস অফ পিগমেন্টস আসে। পিগমেন্টস গুলো কেন আসে? কারণ পিগমেন্টস গুলো হচ্ছে কি সিউডোলিপিড বা লিপিড ইন নেচার। তার মানে
এই যে আমরা বলছি যে কোনো একটা ফিডের বা একটা ফিড স্টাফের অক্সিডেশন হবে। অক্সিডেশন কখন হয়? যখন হচ্ছে ফ্যাটটা রেনসিডিটি হয় বা ফ্যাটটা নষ্ট হয়ে যায় বা ডিস্ট্রাকশন হয়। তো ফ্যাট ডিস্ট্রাকশন হলে কি হবে আল্টিমেটলি? তোমার এই ফ্যাট সলিউবল যে ভিটামিন গুলো আছে এগুলো ডিস্ট্রাকশন হয়ে যাবে। পিগমেন্টস গুলো নষ্ট হয়ে যাবে এবং অনেক সময় হয় কি এই এটার সাথে অ্যাসোসিয়েটেড যে অ্যামাইনো অ্যাসিড গুলো লিংক থাকে, এই অ্যামাইনো অ্যাসিড গুলোর এভেইলেবিলিটি কমে যায়। আল্টিমেটলি ওই ফিডের বায়োলজিক্যাল ভ্যালু বা বায়োলজিক্যাল এনার্জি ভ্যালু কমে যায়। ঠিক আছে? যেহেতু আমরা বলছি অক্সিডেশন হচ্ছে ফ্যাটের, এই অক্সিডেশন হওয়ার জন্য ফ্যাটের অক্সিডেশন হলে ফ্যাটের মধ্যে একটা ব্যাড স্মেল আসে। তো ব্যাড স্মেল আসার জন্য আল্টিমেটলি কি হয়? ফিড কনসাম্পশন কমে যায়। কারণ এনিমেলটা সেটা খেতে চায় না। আচ্ছা তোমাদেরকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি। আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা। মানুষের তোমার টেস্ট যে প্যাটার্ন বা টেস্টের যে ক্যাপাসিটি এটা বেশি না গরুর বেশি? টেস্ট ফুড টেস্ট বা ফিড টেস্টের ক্যাপাসিটি মানুষের বেশি না গরুর বেশি? মানুষের বেশি এই জন্যই কিন্তু ওই যে অনেক সময় আমরা যখন কোনো কিছু কনসিডারেশন না করে খেতে থাকি তখন কিন্তু বলে যে গরুর মতো খাচ্ছে, তাই না? জি স্যার। আচ্ছা। রেজাল্টিং ইন লোয়ার ফিড কনসাম্পশন এবং আল্টিমেটলি কি হবে? ফিড কনসাম্পশন কম হলে ফিডটা তো আমরা দিয়েছি নিউট্রিয়েন্ট সাপ্লাই করার জন্য। আল্টিমেটলি নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি হবে। আচ্ছা, এই যে ফিডের যে অক্সিডেশন হচ্ছে, এই অক্সিডেশন মানে রোধ করার জন্য আমরা কি জিনিস করতে পারি? একটা হতে পারে যে আমরা নরমাল ফিডের মধ্যে আচ্ছা আগে একটা জিনিস বলো তো যে এই এতক্ষণ যে আমরা কথা বললাম অক্সিডেশন। তো ফিডে মেইজ ফিড এটার কি অক্সিডেশন হবে? মনে করো একটা মেইজ কর্ন রেখে দিছো একটা বস্তার মধ্যে, এটার কি অক্সিডেশন হবে কিনা? হবে না স্যার। কেন হবে না? তো এটা তো পুরোটা কার্বোহাইড্রেট সোর্স। হ্যাঁ, তো অক্সিডেশন হবে তখনই যখন হচ্ছে সেটার মধ্যে ফ্যাট পার্সেন্টেজ বেশি থাকবে অথবা ফ্যাটটা থাকবে কি সোর্স? ফ্যাটটা থাকবে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। অনেক সময় স্যাচুরেটেড ক্ষেত্রেও হয়, ওটা অন্য ধরনের অক্সিডেশন হয়। কিন্তু আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে তোমার কি হবে? অক্সিডেশন হবে। বা খুব সহজে মনে রাখার জন্য ফ্যাট এনরিচ ফিডের অক্সিডেশন হবে। আচ্ছা, তো দেখো এখানে আমরা বলছি অক্সিডেশনটা আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি। আমরা অ্যাজ ইউজুয়াল ইনগ্রেডিয়েন্টস গুলো যেভাবে ইউজ করি কম্পাউন্ড ফিডে এইভাবে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা কি করতে হবে আমাদেরকে? তো আমাদেরকে অ্যান্টিঅক্সিডেন্টস ব্যবহার করতে হবে ফিডের মধ্যে। আচ্ছা, অ্যান্টিঅক্সিডেন্ট ২ ধরনের। একটা হচ্ছে কমার্শিয়াল অ্যান্টিঅক্সিডেন্ট আর এটা হচ্ছে ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট। ঠিক আছে? কমার্শিয়াল অ্যান্টিঅক্সিডেন্ট গুলো কিরকম? আমরা একটু পরে কথা বলবো যে কমার্শিয়াল কি ধরনের অ্যান্টিঅক্সিডেন্টস আছে। আর ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট কি? ভিটামিন সি এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট। ঠিক আছে? তো তুমি যদি ফিডের মধ্যে কোনো সাইট্রাস কোনো কম্পোনেন্ট এড করো তাহলে এটা ইটসেলফ কি হিসেবে কাজ করবে? অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করবে। ঠিক আছে? আচ্ছা। আবার অনেক সময় তোমরা এই জিনিসটা একটু অন্যভাবে নিও না। আমরা অ্যাসিডিফায়ার এর কথা বলছি না তোমাদেরকে? অ্যাসিডিফায়ার। অ্যাসিডিফায়ার এর কম্পোজিশন এ কিন্তু আমরা বলছি প্রোপিওনিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড অনেক কিছুই বলছি। এদের মধ্যে আবার কোনো অর্গানিক অ্যাসিডের ক্ষেত্রে অ্যান্টিঅক্সিডেন্ট এর ক্যাপাসিটি আছে। ঠিক আছে? আচ্ছা। তো আমরা আসলে যে জিনিসটা বলতে চাচ্ছি যে একটা ফিডের একটা কম্পাউন্ড ফিডের অক্সিডেশন আমরা রোধ করার জন্য আমরা কি করতে পারি? সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অ্যান্টিঅক্সিডেন্ট এড করতে পারি। ঠিক আছে? তো অ্যান্টিঅক্সিডেন্টটা কি হতে পারে? ন্যাচারাল সোর্সের হতে পারে, সেটা হতে পারে কমার্শিয়াল সোর্সের। আচ্ছা। তারপর আমরা কি বলছি? মিনিমাম ইউজ অফ আনস্টেবল ফ্যাট অ্যান্ড আদার প্রো অক্সিডেন্টস ইন ফিড। আচ্ছা, প্রথমটাতে বললাম যে আমরা অ্যাজ ইউজুয়াল ফিডের যে কম্পোজিশন আমরা যেভাবে ব্যবহার করি এই ফিডের কম্পোজিশনে আমরা ব্যবহার করব, আমরা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ কি দিয়ে দিব? অ্যান্টিঅক্সিডেন্ট দিয়ে দিব যাতে ফ্যাটগুলো র্যান্সিড না হয়। নিচের ২ নাম্বার স্ট্র্যাটেজিতে আমরা বলছি যে না, যেই ফ্যাটগুলো বা যে অয়েলগুলো বা আদার্স যে প্রো অক্সিডেন্টস গুলো আছে, প্রো
অক্সিডেন্টস বলতে আমরা বোঝাচ্ছি যে কম্পোনেন্ট গুলোর অক্সিডেশন হওয়ার সম্ভাবনা আছে, এই কম্পোনেন্টস গুলো আমরা ফিরে ব্যবহার করব না। তাহলে কিন্তু আমার দুইটা স্ট্র্যাটেজি। কিন্তু সমস্যা হচ্ছে তুমি যদি ফ্যাট, অয়েল বা আদার প্রো অক্সিডেন্টস ব্যবহার না করো, তাহলে ব্রয়লার ফিডের ক্ষেত্রে যে সমস্যাটা হবে, তুমি এনার্জি মিট আপ করতে পারবে না। কারণ ফ্যাট তোমাকে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি দেয় এবং ব্রয়লারের ফিডে আমরা জানি অনেক বেশি এনার্জি লাগে। তার মানে ফ্যাট বা অয়েল ইউজ করা ছাড়া তোমার কোনো অপশন নাই। ঠিক আছে? তো একটা স্ট্র্যাটেজি ছিল যে ফ্যাট বা অয়েল বা এই জিনিসগুলো তুমি বাদ দিবা। বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। তার মানে আমাদের এক স্ট্র্যাটেজিটাই নিতে হবে। ১ নম্বর স্ট্র্যাটেজিটা কি? আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে ফিড ফর্মুলেশন করি এভাবেই করি। আমরা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অ্যান্টিঅক্সিডেন্ট এখানে এড করব। আচ্ছা। তো এখন একটা প্রশ্ন হচ্ছে যে অ্যান্টিঅক্সিডেন্টস আমরা কাদেরকে বলতেছি? যারা অক্সিডেশনকে প্রিভেনশন করবে। আচ্ছা। এখন মনে করো ফর্মিক অ্যাসিড। আচ্ছা দেখো আমরা ২ টা জিনিস লিখছি। এখানে হচ্ছে একটা হচ্ছে ফর্মিক অ্যাসিড আর এটা লিখলাম ফরমালিন। ফর্মিক অ্যাসিড এটার হচ্ছে খুব মানে লো ক্যাপাসিটি আছে যে ফ্যাটের অক্সিডেশনটাকে প্রিভেন্ট করার জন্য। কিন্তু ফরমালিনের কিন্তু হিউজ ক্যাপাসিটি কি করার জন্য? অক্সিডেশনটাকে প্রিভেন্ট করার জন্য। আচ্ছা। এখন ফরমালিনকে আমরা কি ফিড অ্যান্টিঅক্সিডেন্ট বলতে পারবো কিনা? তোমাদের কি মনে হয়? আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা আমি তোমাদেরকে একটা জিনিস বললাম যে ফরমালিন এবং ফর্মিক অ্যাসিড ২ টাই কি করতে পারে? অক্সিডেশনটাকে প্রিভেন্ট করতে পারে। কম্পারেটিভলি ফরমালিনটা অনেক বেশি পারে। এটা স্ট্রং ক্যাপাসিটি টু প্রিজার্ভ এনি ফিড। তো এখন এই ফরমালিনটাকে আমরা ফিড অ্যান্টিঅক্সিডেন্ট বলতে পারবো কিনা? এটা তো ক্ষতি করবে আমাদের স্যার। হ্যাঁ, এটা আমরা বলতে পারবো না। কেন পারবো না? যে ক্ষতিকর একটা বিষয় আর একটা ফিড ফরমালিন একটা ফিড অ্যান্টিঅক্সিডেন্ট হতে হলে তাকে কিছু ক্রাইটেরিয়া কোয়ালিফিকেশনকে পাস করতে হয়। যেরকম ১ম এ আমরা বলছি ইফেক্টিভ ইন প্রিজার্ভিং অ্যানিমাল অ্যান্ড ভেজিটেবল ফ্যাট। ফ্যাটটাকে প্রিজার্ভ করার মতো ক্যাপাসিটি থাকতে হবে। তারপর আমরা বলছি ভিটামিনকে প্রিজার্ভ করতে হবে অ্যান্ড আদার ফিড কোয়ালিটিজ সাবজেক্ট টু অক্সিডেটিভ ডিস্ট্রাকশন। খুব সহজ ভাষায় যদি বলি, ফিড অ্যান্টিঅক্সিডেন্ট হবে ওই সকল কম্পোনেন্ট যেগুলো ভেজিটেবল এবং অ্যানিমাল ফ্যাটকে অক্সিডেটিভ ডিস্ট্রাকশন থেকে প্রিভেন্ট করতে পারবে বা প্রিজার্ভ করতে পারবে। ১ নাম্বার কন্ডিশন। ২ নাম্বার কন্ডিশনে এই ১ নাম্বার কন্ডিশন অনুযায়ী কিন্তু আমার ফরমালিন ফিড অ্যান্টিঅক্সিডেন্ট হতে পারে। কিন্তু দেখো ২ নাম্বার ক্রাইটেরিয়াতে আমরা বলছি নন টক্সিক। টক্সিক হওয়া যাবে না টু অ্যানিমাল অ্যান্ড টু ফার্ম অ্যানিমাল। ফার্ম অ্যানিমালের ক্ষেত্রে এবং হিউম্যানের ক্ষেত্রে টক্সিক হওয়া যাবে না। ঠিক আছে? ৩ নাম্বারে দেখো আমরা বলছি ইফেক্টিভ এট ভেরি লো কনসেনট্রেশন। লো কনসেনট্রেশনটা কেন বললাম? লো কনসেনট্রেশনটা এইজন্যই বললাম, আমরা যখন তোমাদের যদি মনে থাকে আমরা যখন অ্যাডিটিভস এর তোমার ডেফিনিশন বলছিলাম, ফার্স্ট কন্ডিশনটাই বলছিলাম কি? সেটাকে খুবই স্মল কোয়ান্টিটিজ এ ব্যবহার করতে হবে। তার মানে একটা ফিড অ্যাডিটিভস একটা ফিড অ্যান্টিঅক্সিডেন্ট তখনই হবে যার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে অ্যানিমাল এবং ভেজিটেবল ফ্যাটের অক্সিডেটিভ ডিস্ট্রাকশন থেকে প্রিভেন্ট করতে পারবে। এটা নন টক্সিক হবে, লো কনসেনট্রেশনে যখন এটা কাজ করবে এবং লাস্টলি আমরা যেটা বলছি এটা কস্ট ইফেক্টিভ হতে হবে বা ইকোনমিক কস্টিং হতে হবে। এই ক্রাইটেরিয়া গুলো থাকলে সেক্ষেত্রে আমরা তাকে বলতে পারবো যে ফিড অ্যান্টিঅক্সিডেন্টস। আচ্ছা, বাজারে যে অ্যাভেইলেবল কমার্শিয়াল অ্যান্টিঅক্সিডেন্টস গুলো আছে তার মধ্যে ৩ টা খুব বেশি ব্যবহৃত হয়। একটা হচ্ছে ইথক্সিকুইন, BHA, BHT। ঠিক আছে? তো এটা ইলাবোরেশন গুলো দেওয়া আছে, তুমি একটু দেখে নিও। এবং এই ৩ টার মধ্যে ইথক্সিকুইনটা বেশি ইফেক্টিভ। ঠিক আছে? এই ৩ টা কম্পোনেন্টই বেশি ব্যবহার হয়। কিন্তু ইথক্সিকুইনটা বেশি ইফেক্টিভ। কিন্তু অনেক সময় হয় কি এই ইথক্সিকুইনটা ফার্মার বা নিউট্রিশনিস্টরা ইউজ করতে চায় না। কারণ এটার প্রাইস কম্পারেটিভলি BHA এবং BHT থেকে একটু বেশি। ঠিক আছে? তো
যখন তুমি কোনো অ্যান্টিঅক্সিডেন্টকে রিকমেন্ডেশন দিবা, তখন সেক্ষেত্রে তোমাকে প্রাইসের বিষয়টা কনসিডার করতে হয়। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, তোমরা যখন বাজার থেকে কমার্শিয়াল গ্রেডের অ্যান্টিঅক্সিডেন্ট কিনবা, তখন সেটার নাম কি থাকবে? ইথক্সিকুইন থাকবে? না সিয়াম, স্যার। সিয়াম শুনতে পাচ্ছ আমাকে? সিয়াম? আচ্ছা। জি স্যার, শোনাচ্ছি। আচ্ছা বলো তো, বাজার থেকে যখন তুমি কোনো ফার্মারকে রিকমেন্ডেশন দিবা যে আপনি বাজার থেকে কমার্শিয়াল অ্যান্টিঅক্সিডেন্ট নিয়ে আসেন, তো তুমি যদি বলে দাও BHA বা BHT বা ইথক্সিকুইন এগুলো নিয়ে আসেন, তো এটা কি এই নামে কি তোমার অ্যান্টিঅক্সিডেন্ট বাজারে পাওয়া যাবে? না স্যার, পাওয়া যাওয়ার কথা না। কি নামে পাওয়া যাবে? সেটা হচ্ছে বাজারে যে বা কমার্শিয়াল যে অ্যান্টিঅক্সিডেন্ট গুলো যেগুলো মানে ট্রেডিং পারপাসে ইউজ হয়, সেগুলো স্যার, কোনো আলাদা। কোম্পানি ব্র্যান্ড নেমে থাকতে পারে। হ্যাঁ, কোনো কোম্পানি ব্র্যান্ড নেমে থাকবে এবং তোমাকে কম্পোজিশন দেখতে হবে, কম্পোজিশনে কি আছে। বুঝতে পারছো শ্যাম? জি স্যার। আচ্ছা, তাহলে তোমরা তোমাদের পারসেপশন থেকে একটু বলো তো যে প্রিজারভেটিভস ভার্সাস অ্যান্টিঅক্সিডেন্ট, প্রথম বিষয়, প্রিজারভেটিভ এবং অ্যান্টিঅক্সিডেন্ট কি এক বিষয় কিনা? দুটো না স্যার। না স্যার। আচ্ছা, অ্যান্টিঅক্সিডেন্টস এর কি প্রিজার্ভেশন ক্ষমতা থাকা লাগবে না? জি স্যার। হুম, দেখো অ্যান্টিঅক্সিডেন্টের কিন্তু প্রিজার্ভেশন ক্ষমতা থাকা লাগবে, ঠিক আছে। অ্যান্টিঅক্সিডেন্টের আবার একটা বিষয় কি থাকতে হবে? সেফ ইউজেস থাকতে হবে, মানে তুমি যখন ইউজ করবা এটার সেফটির বিষয়ে কনসিডার করতে হবে। প্রিজারভেটিভস এর ক্ষেত্রে কিন্তু বিষয়টা অনেকটা ওরকমই। প্রিজার্ভেশন করে কিভাবে? সেটা হইতে পারে যে তোমার ফ্যাট অক্সিডেশন থেকে প্রিজার্ভ করতে পারে, প্রোটিন তোমার ডিটোরিয়েশন থেকে প্রিজার্ভ করতে পারে। কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের কাজ কিন্তু ওই ফ্যাট বা প্রোটিন থেকে ওই ফ্যাট, প্রোটিন, তারপরে তোমার আদার্স যে নিউট্রিয়েন্টের ডিস্ট্রাকশন থেকে প্রিভেন্ট করা। এর একমাত্র কাজ হচ্ছে কি র‍্যানসিডিটি বা অক্সিডেশন প্রিভেন্ট করা। অক্সিডেশন কাদের হয়? অক্সিডেশন হয় শুধু ফ্যাটের, ঠিক আছে? কিন্তু প্রিজারভেটিভস কিন্তু তোমার ওই ফ্যাট অক্সিডেশনটাকেও সে করতে পারে, প্রিভেন্ট করতে পারে। তোমার সেটা হচ্ছে যে প্রোটিনের যে ডিনেচারেশন বা প্রোটিনের ডিস্ট্রাকশন এটাকেও প্রিভেন্ট করতে পারে। আদার নিউট্রিয়েন্টস যে ডিটোরিয়েশন এটাও প্রিভেন্ট করতে পারে। তো ২ টা বিষয় কিন্তু একরকম না, ঠিক আছে? অনেক সময় আমরা ফিডের মধ্যে প্রিজারভেটিভস ও ইউজ করি, ঠিক আছে? তো এটা আমরা কথা বলবো পরে। প্রিজারভেটিভসটাকে অবশ্যই ফিড গ্রেড প্রিজারভেটিভস হতে হবে এবং আরো কিছু ক্রাইটেরিয়া আছে, এগুলো আমরা ডিটেইলস কথা বলবো। তোমরা জাস্ট এতটুকু জিনিস মনে রাখো যে অ্যান্টিঅক্সিডেন্টসটাও ওয়ান কাইন্ড অফ প্রিজারভেটিভস, কিন্তু এটার স্পেশাল ফিচার কি? শুধুমাত্র ফ্যাটের অক্সিডেশনটাকে বা ফ্যাটটাকে সে প্রোটেক্ট করতে পারে, ঠিক আছে? স্যার তাহলে তো স্যার এনার্জি রিচ বা প্রোটিন রিচ ফিড প্রিজার্ভেশন অ্যান্টিঅক্সিডেন্ট দরকার নেই। কেন? স্যার যেহেতু সেটা মানে এনার্জি রিচ ফিডের ফ্যাট পার্সেন্টেজ কম। এনার্জি রিচ ফ্যাট পার্সেন্টেজ যেমন মেইজে যেটা বললেন যে স্যার ওখানে ফ্যাট আচ্ছা, পার্সেন্টেজ কম। হ্যাঁ, আমি বুঝতে পারছি। তোমার কথা ধরতে পারছি। মেজের এনার্জি কত বলো তো? মনে আছে? আচ্ছা আমি বলতেছি। 3300 থেকে 3300 3300 থেকে 3400 কিলো ক্যালোরি। কিলো ক্যালোরি পার কেজি ড্রাই ম্যাটার। তোমরা কিন্তু ওই যে অর্ধেক বললে হবে না কিন্তু। 3400 কিলো ক্যালোরি পার কেজি ড্রাই ম্যাটার, মানে প্রতি কেজি ড্রাই ম্যাটার 3400 কিলো ক্যালোরি এনার্জি থাকে, ঠিক আছে? আচ্ছা, 1 কেজি অয়েলের এনার্জি কত জানো? 8800 স্যার। এটা 8000 থেকে 9000 কিলো ক্যালোরি। এখন ব্রয়লার খাবার যখন তৈরি করবা, ব্রয়লারের স্টার্টারের এনার্জি কত লাগে? 3000 কিলো ক্যালোরি, ঠিক আছে? সরি, 3000 কিলো ক্যালোরি। আবার প্রোটিন কত? 22 থেকে 23%। তো এই ক্ষেত্রে কিন্তু তোমাকে একটা চ্যালেঞ্জ ফেস করতে হবে। কি চ্যালেঞ্জ ফেস করতে হবে? দেখো, প্রোটিন কিন্তু 22-23% খুব আহামরি প্রোটিন না, অল্প প্রোটিন। আবার তোমার এনার্জি কত? 3000 কিলো ক্যালোরি। আবার এই ক্ষেত্রে তোমাকে ২ টা বিষয় কনসিডার করতে হবে। দেখো কেমন চ্যালেঞ্জ। এখন তুমি চাইলেই তো মেজ ব্যবহার করতে পারো। কারণ মেজের মধ্যে কি 3400 কিলো ক্যালোরি এনার্জি আছে। তো এটা তো 3000, তার মানে কি তুমি ব্যালেন্স করতে পারবা। কিন্তু মেজের মধ্যে আবার হচ্ছে তোমার 4% থেকে 3 থেকে 4% থাকে হচ্ছে ফাইবার।
জি স্যার। আচ্ছা 3 থেকে 4% থাকে ফাইবার। তার মানে তুমি যখন 50% বা 60% মেইজ দিবা, সেক্ষেত্রে তোমার ফিডের মধ্যে ফাইবার পার্সেন্টেজ কত থাকবে? অ্যারাউন্ড 4%। আচ্ছা। এখন মেইজের মধ্যে প্রোটিন থাকে কত? তোমার 7 থেকে 8%। তো এখন এই 7-8% প্রোটিন তোমার হচ্ছে না। তোমার প্রোটিন দরকার কত? 22-23%। তার মানে তখন তোমাকে কি করতে হবে? এসবিএ ব্যবহার করতে হবে, সয়াবিন মিল ব্যবহার করতে হবে। তো সয়াবিন মিলের মধ্যে তোমার প্রোটিন পার্সেন্টেজ কত? 44 থেকে 48%। এটা আবার ফাইবার পার্সেন্টেজ বেশি, 10-12%। তার মানে তুমি যখন প্রোটিন ব্যালেন্স করতে যাবা, তোমার ফাইবার বেড়ে যাবে। মনে করো সে ফর এক্সাম্পল 6% ফাইবার হয়ে গেছে। মুরগির ক্ষেত্রে একটা সমস্যা কি? ওই যদিও বলি 5% ফাইবার, কিন্তু 4.5% এর উপরে ফাইবার উঠলেই মুরগি খাবার খেতে চায় না। তার মানে কি তোমার জন্য একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে গেছে না? যে একদিকে হচ্ছে তুমি এনার্জি ব্যালেন্স করতে গেলে প্রোটিন শর্ট পড়ে যাচ্ছে, আবার প্রোটিন বাড়াতে গেলে আবার ফাইবার বেড়ে যাচ্ছে। তো এই বিষয়গুলোকে মিট আপ করার জন্য তোমাকে কি ব্যবহার করতে হয়? অয়েল। অয়েলের মধ্যে আমরা বলছি যে ৮,০০০ কিলো ক্যালোরি কি থাকে? এনার্জি থাকে। অয়েলের মধ্যে ফাইবার থাকে কত পার্সেন্ট বলো তো? 0%। প্রোটিন থাকে কত পার্সেন্ট? 0%। 0%। জিনিসগুলো ভুল করো না। অয়েল মানে হচ্ছে 100% লিপিড। এখানে আর কোনো কিছুই নেই। ঠিক আছে? তার মানে তুমি যখন এখানে 5% বা 10% অয়েল এখানে ইনক্লুড করবা, সে কিন্তু আল্টিমেটলি কি করবে? তোমার এনার্জি পোরশনটাকে দ্রুত বুস্ট আপ করে দিবে। ঠিক আছে? আবার প্রোটিনটা যখন তুমি ব্যালেন্স করতে পারছো না, তখন তোমাকে কিছু প্রোটিন সাপ্লিমেন্টস ইউজ করতে হবে। প্রোটিন কনসেনট্রেট, যেটার প্রোটিন পার্সেন্টেজ অনেক বেশি, 60 থেকে 65%। আবার ফাইবারও খুব কম, 3-4%। তার মানে একদিকে হচ্ছে তোমার অয়েল দিতে হবে, আরেকদিকে প্রোটিন সাপ্লিমেন্টস দিয়ে তোমাকে ব্যালেন্স করতে হবে। আচ্ছা, এখন আমরা এই বিষয়টা কেন বললাম? বললাম এই জন্যই, এই যে তুমি ব্রয়লারের স্টার্টারের একটা কম্পাউন্ড ফিড তৈরি করতেছো, তৈরি করার জন্য তোমাকে মাস্ট বি অয়েল ইউজ করতে হবে। ব্রয়লারের গ্রোয়ারে আরো সমস্যা। ওইখানে হচ্ছে তোমার ৩১০০ থেকে ৩২০০ কিলো ক্যালোরি তোমার হচ্ছে এনার্জি লাগে, আর প্রোটিন লাগে আরো কম। তোমার হচ্ছে ১৯ থেকে ২০%। তো এই দেখো, প্রোটিন কমে গেল, এনার্জি বেড়ে গেল। তার মানে কি তোমাকে এনার্জি ব্যালেন্স করতে হবে। তো সেক্ষেত্রে তোমাকে আবার অয়েল ইউজ করতে হবে। বুঝতে পারছো? আবার একটা মজার ব্যাপার দেখো, এই যে মেইজ, তোমাদের কি মনে হচ্ছে যে মেইজ ৩৪০০ কিলো ক্যালোরি, আমার লাগে কত? ৩২০০। তার মানে আমি যদি 60-70% মেইজ দিয়ে দিই, তাহলে তো খুব সুন্দর করে সেটা ব্যালেন্স হয়ে যাবে। আমি প্রোটিন বানানোর জন্য প্রোটিন কনসেনট্রেট দিয়ে দিব। কিন্তু সেটাও সম্ভব না। কারণ প্রোটিন কনসেনট্রেটেড না। প্রোটিন কনসেনট্রেটে তো ফাইবার কম, যেটা কমার্শিয়ালি কেনা যায়। মেইজে তো বেশি। না, মেজের থেকেও কম, মেজের কাছাকাছি। না, সেখানে সমস্যা হচ্ছে ১ কেজি প্রোটিন কনসেন্ট্রেটের দাম ৳১১০। তুমি চাইলে এড করতে পারবে ইচ্ছা মতো? না স্যার। তো তখন তোমার ফিডের দাম হবে তোমার ৳৮০, ৳৯০। তো আচ্ছা। সেটা তো ইকোনমিক হবে না। অনেক বিষয় তোমাকে কনসিডার করতে হবে। যার কারণে আমি যে জিনিসটা তোমাদেরকে বোঝাতে চাচ্ছি, ব্রয়লার খাবারে তোমাকে ১০০% মনে করো মোর অর লেস 80-90% তুমি সিওর থাকো তোমাকে অয়েল ছাড়া তুমি ব্যালেন্স করতে পারবা না। নিউট্রিয়েন্ট ব্যালেন্স করতে পারবা না অয়েল ছাড়া। তার মানে এই যে অয়েল তুমি এড করলা এনার্জির জন্য, তো এখন তুমি যদি অ্যান্টিঅক্সিডেন্ট না দাও, তাহলে কি এই ফিড প্রিজার্ভ করতে পারবা? না স্যার, একটা ফিডের এনসিডি। একটা ফিডের মধ্যে তুমি 5% কি ইউজ করছো? অয়েল ইউজ করছো। এই ফিডটার মধ্যে তুমি যদি অ্যান্টিঅক্সিডেন্ট না দাও, এই ফিডটা ১০ দিনও টিকবে না। ৭ থেকে ১০ দিনের মধ্যেই কি হয়ে যাবে? রেনসিড হয়ে যাবে, গন্ধ হয়ে যাবে। এই গন্ধ ফিড তো এনিমেল খেতে যাবে না। বুঝতে পারছো? জি স্যার। ওকে। এখানে কিছু লিস্ট অফ প্রিজারভেটিভস দেওয়া আছে। প্রিজারভেটিভস এর মধ্যে দেখো, লিস্ট অফ প্রিজারভেটিভস এর মধ্যে কিন্তু কিছু কিছু কি আছে? অ্যান্টিঅক্সিডেন্টও আছে। এই যে তোমার BHA, ascorbic অ্যাসিড, আর অনেকগুলো আছে। তো তোমরা প্রিজারভেটিভ এখানে কয়েকটা নাম মুখস্থ করে রেখো আরকি। আচ্ছা, এই অক্সিডেশনটা আসলে কিভাবে হয়, এবং তোমার অ্যান্টিঅক্সিডেন্ট গুলো আসলে কিভাবে এই অক্সিডেশনকে প্রিভেন্ট করে? দেখো, প্রথমে আমরা বলছি ইন লিপিড পারঅক্সিডেশন the unsaturated fatty acid undergoes a loss of hydrogen resulting in the formation of a free radical at the site of unsaturation. তোমরা কিছুই বোঝো নাই। আছে এখন দেখো, এটা হচ্ছে একটা তোমার ফ্যাটি অ্যাসিড বা ফ্যাট, এটা ফ্যাটি অ্যাসিড। আচ্ছা, তো আমরা কি বলছি যে অক্সিডেশনটা কিভাবে হবে? অক্সিডেশনটা বলছে যে সাইট অফ আনস্যাচুরেশন, মানে ডাবল বন্ডের যে সাইটে থাকবে, এই সাইটের
এই তোমার মিথাইল যে গ্রুপটা থাকবে এই গ্রুপ থেকে হাইড্রোজেন লস হবে। দেখো এখন আবার দেখো, in lipid peroxidation the unsaturated fatty acids undergoes a loss of hydrogen resulting in the formation of a free radical at the site of unsaturation. আমরা যদি আবার একটু যাই, এই ফ্যাটি অ্যাসিডটার কি হবে, সাইট অফ আনস্যাচুরেশনের মিথাইল গ্রুপ থেকে একটা হাইড্রোজেন আয়ন লস হবে। ঠিক আছে, হাইড্রোজেন আয়ন লস হওয়া অর্থই হচ্ছে এই মিথাইল গ্রুপটা এখন কি হয়ে গেছে, ফ্রি রেডিক্যাল হয়ে গেছে। তার মানে এখানে ইলেকট্রন ঘাটতি আছে। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে স্টেপে দেখো আমরা কি বলছি, ইফ দ্য ফিড ম্যাটেরিয়াল ইন হুইচ দিস রিজন ইজ টেকিং প্লেস ডাজ নট কন্টেইন ভিটামিন ই, মানে যে ফিডটাতে আনস্যাচুরেশন তোমার এই পারঅক্সিডেশনটা হয়েছে সেখানে যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট ভিটামিন ই না থাকে, এখানে ভিটামিন ই দিয়ে বোঝানো হচ্ছে যে ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট যদি না থাকে অথবা কোনো ইফেক্টিভ কমার্শিয়াল অ্যান্টিঅক্সিডেন্ট যদি না থাকে, তাহলে কি হবে, the free radical is quickly converted to a fatty acid peroxide free radical and finally to a fatty acid hydroperoxide. আচ্ছা, এখন এখানে আসো কি হচ্ছে, এই যে ফার্স্ট স্টেপে আমরা কি বলছি, মিথাইল গ্রুপ থেকে একটা হাইড্রোজেন আয়ন চলে যাচ্ছে, যার কারণে এই সাইটটা কি হয়ে যাচ্ছে, তোমার ফ্রি রেডিক্যাল বা আনস্যাচুরেটেড হয়ে গেছে, এখানে ইলেকট্রন ঘাটতি হয়ে গেছে। ইলেকট্রন ঘাটতি হওয়ার জন্য দেখো চেইন রিঅ্যাকশনে কি হচ্ছে, বডি থেকে সেই অক্সিজেন নিয়ে সেই অক্সিজেনটাকে ইউজ করবে, এই অক্সিজেন ইউজ করে তোমার কার্বক্সিলিক আয়ন হবে এবং ফাইনালি দেখো এখান থেকে কার্বক্সিলিক থেকে কি হচ্ছে, তোমার হাইড্রোপারক্সাইড একটা ফ্রি রেডিক্যাল ফর্ম করতেছে। ছিল ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড থেকে কি হয়ে গেল, ফ্যাটি অ্যাসিড হাইড্রোপারক্সাইড, যেটা হচ্ছে কি খুবই আনস্টেবল এবং ইউজেবল না। এই কম্পোনেন্টটাই আরেকটা ফ্যাটকে ধরবে এবং ওই ফ্যাটটাকে আবার এই স্টেজে নিয়ে আসবে। তার মানে আলটিমেটলি কি, ওই ফিডের মধ্যে যত ধরনের ফ্যাট আছে সবগুলো ফ্যাটই কি হবে, পারক্সাইডে কনভার্ট হবে। ঠিক আছে, আচ্ছা এই যে পারক্সাইডে কনভার্সন হলো, এই তুমি বলতে পারো যে একটা ফ্যাট যখন র্যানসিড হয় তখন, বা একটা ফ্যাট যখন পচে যায় তখন গন্ধ হয়। এই গন্ধটা হচ্ছে কোত্থেকে, এই গন্ধটা হচ্ছে এই পারক্সাইড যে ফর্ম করলো, এই পারক্সাইডে একটা স্মেল আছে, ব্যাড স্মেল, এই স্মেলটাই তুমি পাচ্ছ। তার মানে একটা ফ্যাট যখন বেশি গন্ধ করবে তোমাকে বুঝতে হবে বেশি পরিমাণ পারক্সাইড এখানে প্রোডাকশন হয়ে গেছে। আচ্ছা, তো এই প্রথম পয়েন্টটাতে আমরা বললাম যে ইনিশিয়াল স্টেজে মিথাইল গ্রুপ থেকে একটা হাইড্রোজেন আয়ন লস হওয়ার কারণে সেটা আনস্যাচুরেশন কন্ডিশনে যায় এবং ওই ফিডটাতে যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ন্যাচারাল অথবা কোনো কমার্শিয়াল অ্যান্টিঅক্সিডেন্ট না থাকে, সেটা চেইন রিঅ্যাকশন হয়ে ফাইনালি ফ্যাটি অ্যাসিড হাইড্রোপারক্সাইডে কনভার্সন হয়। ঠিক আছে, ফ্যাটি অ্যাসিড হাইড্রোপারক্সাইড হচ্ছে একটা র্যানসিড প্রোডাক্ট। ওকে, এখন দেখো এখানে আমরা বলছি যদি অ্যান্টিঅক্সিডেন্ট থাকতো তাহলে কি হতো, an antioxidant can block this peroxidation. আচ্ছা, পারঅক্সিডেশনকে কিভাবে ব্লক করতে পারে, মনে করো সে ফর এক্সাম্পল এটা একটা অ্যান্টিঅক্সিডেন্টটা কি করতে পারতো, এই যে এখানে যে তোমার হাইড্রোজেন আয়নটা বের হয়ে গেছে, অ্যান্টিঅক্সিডেন্টটা কি করতে পারতো, এই হাইড্রোজেন আয়নটাকে দিয়ে দিতে পারতো, দিয়ে দিলে কি হতো, এখানে স্যাচুরেশন হয়ে যেত, ফার্দার আর এই স্টেপে আসতো না। বুঝতে পারছো? তো এটা এখানে বলছে দেখো, an antioxidant can block this peroxidation by supplying a hydrogen in the first free radical form. যখন ফার্স্ট ফ্রি রেডিক্যাল ফর্ম হলো তখনই সে একটা হাইড্রোজেন আয়ন দিয়ে এই পারঅক্সিডেশন প্রসেসটাকে সে ব্লক করে দিতে পারতো, thereby reconverting it to a original fatty acid. তার মানে যে ফ্যাটি অ্যাসিড ফর্মে ছিল, এখানে চিন্তা করো এই হাইড্রোজেন আয়ন ছেড়ে দেওয়ার কারণে সে হচ্ছে আনস্টেবল কন্ডিশনে আসছে। এখন অ্যান্টিঅক্সিডেন্টটা যদি তাকে হাইড্রোজেন আয়ন দিয়ে দিলে কি সে আবার আগের অবস্থায় চলে যেত। এই জিনিসটাই এখানে মিন করা হচ্ছে, এইভাবেই সে কাজগুলো করে থাকে। ওকে, এই যে অ্যান্টিঅক্সিডেন্ট গুলো তোমার ফিড স্টোরেজের ক্ষেত্রে একটা ইফেক্ট করে এবং অ্যানিমেলের পারফরমেন্সেও ইফেক্ট করে। অ্যানিমেলের পারফরমেন্সে কিভাবে ইফেক্ট করে আমরা একটু আগে বলেছিলাম, একটা ফিড যদি র্যানসিড হয়ে যায়, এটা ব্যাড স্মেল থাকার কারণে এটা অ্যানিমেল খেতে চায় না, তার মানে আলটিমেটলি অ্যানিমেলের ফিড ইনটেক কমে যায়। তাছাড়াও কিছু পার্মানেন্ট ইফেক্ট আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আমরা একটু বলে নিই যে ফিড স্টোরেজে সে কিভাবে ইফেক্ট করে। দেখো এখানে একটা তোমার রিসার্চ ডাটা দেওয়া হয়েছে, ফিড এ যেখানে কোনো ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট নেই,
ফিড বি যেখানে 150 ppm ইথক্সিকুইন আছে, ঠিক আছে? তো আমরা ভিটামিন এ এর অ্যাক্টিভিটি দেখতে চাই। ইনিশিয়াল স্টেজে সে ফর এক্সাম্পল তোমার মনে করো ভিটামিন ফিড এ এবং ফিড বি ২ টার দেখো যে ভিটামিন এ এর অ্যাক্টিভিটি কি কাছাকাছি না? 1,50,000 1,09,000 কাছাকাছি কিন্তু। ৪ মাস পরে এই ফিডটাকে আমরা আবার এনালাইসিস করেছি, ভিটামিন এ অ্যাক্টিভিটি দেখেছি। তো তখন দেখা গেল যে ফিড এ এর ক্ষেত্রে সেটা ৭৭,০০০ এ চলে আসছে এবং ফিড বি এর ক্ষেত্রে সেটা ১,১৫,০০০। তার মানে এই টেবিলটা আসলে কি ইন্ডিকেট করছে? যে একটা ফিডের মধ্যে ইনিশিয়াল স্টেজে ভিটামিন এ এর অ্যাক্টিভিটি সিমিলার ছিল। আমরা যে ফিডটার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট দিয়েছি সেটা ৪ মাস পরেও আমরা ভিটামিন এ এর অ্যাক্টিভিটি দেখছি কি মোর অর লেস তোমার যেটাতে অ্যান্টিঅক্সিডেন্ট ছিল না তার থেকে অনেক ভালো। তার মানে এই ফিড বি তে অক্সিডেশন কম হয়েছে। অক্সিডেশন কম কেন হয়েছে? ডিউ টু প্রেজেন্স অফ ইথক্সিকুইন এন্ড অ্যান্টিঅক্সিডেন্টস। বুঝতে পারছো তোমরা? স্যার অ্যাক্টিভিটিটা কি আসলে? ভিটামিন এ অ্যাক্টিভিটি কি? ভিটামিন এ প্লান্টের মধ্যে তোমার হচ্ছে ভিটামিন এ ফর্মে থাকে না। থাকে প্রো ভিটামিন এ ফর্মে। বুঝতে পারছো? এটা অ্যানিমাল বডিতে আসার পরে ভিটামিন এ হয়। তো এইজন্যই ওই প্রো ভিটামিন এটাকে আমরা বলা হচ্ছে ভিটামিন এ অ্যাক্টিভিটি। বুঝতে পারছো? জি স্যার। যতগুলো ফ্যাট জি সলিউবল স্যার। ভিটামিন আছে কোনটাই প্লান্ট বডিতে তোমার অ্যাক্টিভ ফর্মে থাকে না। এগুলো প্রো ভিটামিন ফর্মে থাকে। বুঝতে পারছো সবাই? ওকে। দেন আমরা সেকেন্ড পয়েন্টে দেখি যে অ্যানিমালের পারফরম্যান্সে কি ইফেক্ট করে। এখানে দেখো যে আম আমরা ২ ধরনের গ্রুপে, একটা গ্রুপে আমরা কোন ধরনের সাপ্লিমেন্টেশন দেইনি। আরেকটা গ্রুপে আমরা ১২৫ ppm তোমার ইথক্সিকুইন দিয়েছি। এই গ্রুপটা কেমন ছিল? এটা ছিল একটা লেইং তোমার ফ্লক, লেইং হ্যান ফ্লক। তো এটার এগ গুলো নিয়ে আমরা দেখলাম যেটাতে আমরা কোন ধরনের তোমার সাপ্লিমেন্টেশন দেইনি। তার এগের হ্যাচাবিলিটি হচ্ছে অ্যারাউন্ড 55% আর যেটাতে ইথক্সিকুইন দিয়েছি সেটাতে আমার এগের হ্যাচাবিলিটি অ্যারাউন্ড 80%। আচ্ছা, এখন আমার একটু প্রশ্ন তোমাদের কাছে। হ্যাচাবিলিটি কি আসলে তোমরা জানো? জি স্যার। বাচ্চা। হ্যাঁ, একটু বলো। ডিম ফুটে বাচ্চা বের হয় ওটা। হুম। স্যার আমি যতগুলো ডিম সেট করলাম অথবা যতগুলো ফার্টাইল এগ সেট করলাম তার মধ্যে কতগুলো ডিম ফুটে বাচ্চা বের হলো সেই পার্সেন্টেজটাই হচ্ছে হ্যাচাবিলিটি। আচ্ছা, তাহলে ফার্টিলিটি কি? আমি যতগুলো ডিম কালেক্ট করলাম বা পেলাম তার মধ্যে কতগুলো এগ ফার্টাইল সেটার পার্সেন্টেজ। হুম। এটা স্যার এগুলা হ্যাঁ। এগের মধ্যে যতগুলো স্যার ফার্টাইল আছে ওটাই স্যার ফার্টিলিটি। হুম। এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে নিবা। তোমাদের হ্যাচারি ম্যানেজমেন্টে থেকে এটা দেখে নিবা। হ্যাচাবিলিটি কি, ফার্টিলিটি কি কিন্তু এই বিষয়গুলো প্রায়ই লাগে। আচ্ছা, এখানে আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, তার মানে একটা ফিডের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট তুমি যখন দিবা, সেটা শুধু যে ফিডটা স্টোর করার ক্ষেত্রে কাজে লাগবে তা না। এটা কি করবে? তোমার আমরা বলছি যে ফিড ইনটেক বাড়াবে, আ এগের হ্যাচাবিলিটি বাড়াবে, এগের ফার্টিলিটি বাড়াবে এবং তোমাদের যদি আগের ক্লাসটা মনে থাকে, সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে কিছু ন্যাচারাল হার্বস এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেগুলো মিটের কালারকে ইমপ্রুভ করে, মিটের ফ্যাটি অ্যাসিডের প্যাটার্নকে চেঞ্জ করে। তোমার মনে আছে না? গত ক্লাসে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলেছিলাম, ন্যাচারাল হার্বস এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই অ্যান্টিঅক্সিডেন্ট গুলো কি করে? ব্লাডে অ্যান্টিঅক্সিডেন্ট লেভেলকে বাড়ায়, যার কারণে হচ্ছে তোমার ফ্যাট অক্সিডেশন কম হয়। আল্টিমেটলি তোমার ফ্যাটি অ্যাসিডের মিটের মধ্যে যে ফ্যাটি অ্যাসিডের প্যাটার্ন, এই প্যাটার্নটা ইমপ্রুভ প্যাটার্ন পাওয়া যায়। তারপরে তোমাদেরকে বলছিলাম যে মিটের কালারটা ভালো আসে। এই সবগুলো বিষয়ই হচ্ছে তোমার অ্যান্টিঅক্সিডেন্টের ইফেক্ট। ঠিক আছে? আচ্ছা। তো তোমরা কতটুকু অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহার করবা? ইথক্সিকুইনের রেঞ্জ হচ্ছে যে এখানে আমরা 150 ppm বলছি তো 150 থেকে 180 বা অনেক সময় 200 ppm ইউজ করা হয়। BHA এবং BHT হচ্ছে 200 ppm পর্যন্ত আমরা ফিডে ব্যবহার করি। আচ্ছা। এখানে একটা ব্রেইনস্টর্মিং বলতে আমরা একটা কুইজ করতে চাইছিলাম। তো আমরা এখন নিব না। কারণ আমরা আরেকটা শেষ করব। আচ্ছা। ফ্লেভারিং এজেন্ট। ফ্লেভারিং এজেন্টের মধ্যে দেখো এখানে আমরা একটা ইন্ট্রোডাকশন তোমাদেরকে একটা জিনিস বলতেছি। ইন প্রিপার্টাম কাউস, প্রিপার্টাম বলতে কি বোঝাই আমরা? প্রিপার্টাম বলতে আমরা বোঝাই যে তোমার একটা বাচ্চা দেওয়ার যে আগের যে কন্ডিশন,
প্রিপার্টাম, পার্টাম মানে হচ্ছে বাচ্চা দেওয়ার কন্ডিশন। Prepartum cows anionic salt are usually added to the adjust dietary cation anion difference বা DCAD। আচ্ছা, তোমরা কি এই টার্মটা এর আগে কখনো শুনছো, DCAD বা ডায়েটারি ক্যাটায়ন অ্যানায়ন ডিফারেন্স? না স্যার। এটা হচ্ছে কি ওই তোমরা যখন আরো একটু অ্যাডভান্স লেভেলে যাবা, মাস্টার্স করবা, তখন এই বিষয়গুলো আরো ডিটেইলস জানবা যে আমরা যখন এখন ডেইরি ক্যাটেলে রেশন করি, আমরা শুধু এনার্জি প্রোটিন ব্যালেন্স করা এই স্টেজে নাই, আমরা আরো অনেক উপরে চলে গেছি। কেমন? এখন আমরা তোমার মিনারেলস গুলো ব্যালেন্স করি। মিনারেলস গুলো ব্যালেন্স করি কিরকম? মনে করো এটা আমাদের একটা ইন্টেনশন থাকে। ইন্টেনশন কিরকম? তোমরা জানো যে আফটার কাভিং ডেইরি কাউ বা হচ্ছে ল্যাকটেটিং কাউ একটা মেজর মেটাবলিক ডিসঅর্ডার হয়, সেটাকে আমরা কি বলি? মিল্ক ফিভার। কেন মিল্ক ফিভার হয়? কারণ আমরা জানি মিল্কের মধ্যে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম থাকে, তার বডি থেকে প্রতিদিন সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম বা হিউজ অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম ড্রেন আউট হয়ে যাচ্ছে। তার মানে তার বডিতে কি দেখা দেয়? ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়। তার মিল্ক ফিভার একটা সিম্পটম শো করে। কিন্তু আমরা কিন্তু জানি যে আমরা অ্যানিমেলকে যে ক্যালসিয়ামটা দেই ফিডের মাধ্যমে, এটা ছাড়াও বডিতে আরো ক্যালসিয়ামের সোর্স আছে। সোর্সগুলো কি? তুমি যখন তাকে এক্সেস অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম দিবা, এটা কিন্তু সে বোনে স্টোর করে রাখবে। তার মানে যখন তার শর্টেজ হবে, তখন সে কি করবে? তার বোন থেকে সেটাকে নিয়ে আসবে। এই বোন থেকে যে ক্যালসিয়াম নিয়ে আসা বা মিনারেল নিয়ে আসা, এটাকে আমরা বলি বোন মোবিলাইজেশন। মোবিলাইজেশন। আচ্ছা, এই বোন মোবিলাইজেশন যদি ভালো হয়, তাহলে কিন্তু ডায়েটের মধ্যে তোমার ক্যালসিয়ামের ঘাটতি থাকলেও সে কি করতে পারবে? মিট আপ করতে পারে। ঠিক আছে? আচ্ছা, এই বোন মোবিলাইজেশনের জন্য আবার একটা সমস্যা হচ্ছে, তোমার ওই ল্যাকটেটিং কাউয়ের বা জাস্ট ফ্রেশনিং কাউয়ের ব্লাডটা যদি স্লাইটলি অ্যাসিডিক হয়, এই কন্ডিশনে কি হবে? বোনস থেকে তোমার মিনারেলস গুলো খুব দ্রুত ব্লাডে চলে আসবে। মানে বোনস থেকে মিনারেলাইজেশনটা ভালো হবে। আচ্ছা, তার মানে আমরা এখন কি চাচ্ছি? যে অ্যানিমেলটা এখন ল্যাকটেটিং কন্ডিশনে আসছে, তাহলে এর ব্লাডটাকে আমরা স্লাইটলি অ্যাসিডিক করতে চাচ্ছি। উদ্দেশ্য কি? উদ্দেশ্য যাতে বোনের মিনারেল মোবিলাইজেশনটা ভালো হয়। আচ্ছা, তো এটা কি? দেখো এখানে আমরা টার্ম ইউজ করছি ডায়েটারি ক্যাটায়ন অ্যানায়ন ডিফারেন্স। তার মানে আমরা ওকে যে মিনারেলস দেই, মিনারেলস গুলোর মধ্যে কিছু আছে কি ক্যাটায়ন, কিছু আছে অ্যানায়ন। আচ্ছা, এখন এই ক্যাটায়ন অ্যানায়নের ডিফারেন্সটা প্রিপার্টাম কাউয়ের ক্ষেত্রে আমরা বলছি কি 200 মিলিমিটার ইকুইভ্যালেন্ট পার কেজি ডায়েট। তার মানে একটু বেশি। তার মানে এটা কি বোঝা যাচ্ছে? ক্যাটায়ন অ্যানায়নের ডিফারেন্স, ক্যাটায়ন মাইনাস অ্যানায়ন। এখন কি এটা যদি এই ভ্যালুটা যদি আমরা বাড়াতে চাই, তার মানে কি আমাদের ক্যাটায়ন বাড়াতে হবে না? বা ক্যাটায়নিক যে সল্ট গুলো আছে, এই সল্ট গুলো কিন্তু যদি আমরা বাড়াইলে কিন্তু এই ভ্যালুটা বেশি হবে। তোমরা কি বুঝতেছো? আমাদের জি টার্মটা স্যার। হচ্ছে যে ডায়েটারি ক্যাটায়ন অ্যানায়ন ডিফারেন্স। তার মানে কি মিনারেলস এর মধ্যে কিছু আছে ক্যাটায়ন, কিছু আছে অ্যানায়ন। এখন ক্যাটায়ন যখন বেশি হবে বা একটু বেশি দিব, তো তাহলে কি আলটিমেটলি কি ডিফারেন্সটা বেশি হবে না? এই ডিফারেন্সটা আমরা কত চাচ্ছি? 200। ঠিক আছে? 200 মিলিমোল। এগুলা আমি ইকুয়েশনে গেলাম না, জাস্ট তোমরা মনে রাখো 200 মিলিমোল। আচ্ছা, 200 মিলিমোল কিন্তু তোমার অনেক বেশি না। মানে বেশি কিন্তু অনেক নরমালি যখন এটা গ্রোইং স্টেজে থাকে তখন 300 থাকে। বুঝতে পারছো? 300 350 থাকে। তার মানে এই ডিফারেন্সটাকে আমরা কি কমায় নিয়ে আসছি উল্টা। আচ্ছা, এখন তোমাদের পারসেপশন থেকে কি মনে হয়? নরমাল স্টেজে থাকে 300। আর প্রিপার্টাম কাউজে কি কম থাকে? আমি এই ডিফারেন্সটা কি আমি প্রিপার্টামে কম? না, আমি শেষ করি। আমি বলবো, তোমার কথা বলবো। নরমাল স্টেজে আছে আমরা 300 ইউজ করে থাকি। তো এখন প্রিপার্টাম এর ক্ষেত্রে আমরা 200 তে নিয়ে আসবো। তো 200 তে যদি নিয়ে আসতে চাই, তা আমাদের কি ক্যাটায়ন বাড়াতে হবে না অ্যানায়ন বাড়াতে হবে বলো তো? অ্যানায়ন। হ্যাঁ, অ্যানায়নিক যে সল্ট গুলো আছে, এই সল্ট গুলো প্রপোর্শন বাড়াতে হবে। বাড়ালে কি হবে? আলটিমেটলি আমার এই ডিফারেন্সটা কমে আসবে। এবং ডিফারেন্সটা আমি কততে রাখতে চাচ্ছি? 200 তে রাখতে চাচ্ছি। এখন একজন আমাকে কোয়েশ্চেন করেছে যে প্রিপার্টাম কাউ এর ক্ষেত্রে কি আমরা এটা কমায় নিয়ে আসবো কেন? আচ্ছা, প্রিপার্টাম কাউ এর ক্ষেত্রে বা একটা কাউ যখন আমরা এক্সপেক্ট করি যে সে ফর এক্সাম্পল 15 দিন পরে হচ্ছে কাভিং আসবে। 15-20 দিন আগে থেকে আমরা কি করি? একটা প্রিপারেশন নিই। প্রিপারেশনটা কিরকম? এই যে আমরা ডায়েটারি ক্যাটায়ন অ্যানায়নের ডিফারেন্সটাকে কমায় নিয়ে আসি। কমায় নিয়ে আসি কেন? উদ্দেশ্য ব্লাডটাকে আমরা স্লাইটলি অ্যাসিডিক করে রাখতে চাই। কারণ কি? মানে বাচ্চা দেওয়ার আগেই যাতে ব্লাডটা অ্যাসিডিক থাকে এবং বোনস এর মিনারেলাইজেশনটা শুরু হয়ে যায়। বুঝতে পারছো? তার মানে কি হবে? বাচ্চা দেওয়ার পরে
অ্যানিমেলটা এমনি স্ট্রেসে থাকবে, আমরা ফার্দার কোনো স্ট্রেস তাকে দিতে চাচ্ছি না, এই জন্য আগে থেকে আমরা প্রসেসটাকে একটু কন্টিনিউশন করতে চাচ্ছি, ঠিক আছে? দেখো 2 নম্বর লাইনে আমরা বলছি দ্য ইউজ অফ সাচ সল্ট হ্যাজ মেনি কেসেস কস্ট। আচ্ছা, এটাকে খুব সহজভাবে যদি আমরা বলি যে এই যে ক্যাটায়ন অ্যানায়নের ডিফারেন্সটা আমরা যদি এই রেঞ্জে রাখি, তাহলে নরমাল ক্ষেত্রে মিল ফিভারের সম্ভাবনা থাকে 26%, আর এরকম কমায় নিয়ে আসলে সেক্ষেত্রে মিল ফিভারের সম্ভাবনা থাকবে কত পার্সেন্ট? 4%। তার মানে অ্যারাউন্ড 22% কমে যায়। এর মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে ব্লাডের পিএইচটাকে আমরা কমায় নিয়ে আসি। আল্টিমেটলি কি হয় যে ব্লাডের মধ্যে ক্যালসিয়ামের অ্যাভেইলেবিলিটি বেশি হয়। কেন বেশি হয়? আমরা বলছি বোনের মোবিলাইজেশন বেশি হয়। ওকে। আচ্ছা। তো এই অ্যানায়নিক সল্ট গুলো কেমন থাকে? এগুলো আনপ্লিসেন্ট, মানে সল্টের টেস্টটা ভালো হয় না। এই টেস্ট বাড়ানোর জন্য আমরা কি ব্যবহার করতে পারি? ফিট ফ্লেভার। ফ্লেভার ব্যবহার করলে সুবিধা কি? ওই অ্যানায়নিক সল্টের যে আনপ্লিসেন্ট অর্ডার বা ফ্লেভার যেটা আছে সেটা অ্যানিমেলকে এফেক্ট করে না। এমনি নরমালি তুমি যদি অ্যানায়নিক সল্ট দাও সেক্ষেত্রে অ্যানিমেল খুব বেশি খেতে চাবে না। ওকে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা ১ম এ একটা কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞেস করেছিলাম তোমাদেরকে। যে মানুষের টেস্ট বাড বা মানুষের টেস্ট ক্যাপাসিটি বেশি না গরুর টেস্ট ক্যাপাসিটি বেশি? আমরা এই স্লাইড থেকে এটার আনসার খুঁজব। তো এখানে দেখো যে দ্য ইউজ অফ ফিট ফ্লেভারস হ্যাজ বিন ওয়াইডলি অ্যাকসেপ্টেড স্পেশালি ইন রুমিনেন্টস। তার মানে কি রুমিনেন্টস এর ক্ষেত্রে ফিট ফ্লেভারটা বেশি ইম্পোর্টেন্ট। ঠিক আছে? ২ টা কারণ। ১ম কারণ কি? টেস্ট বাডস। মানুষের ক্ষেত্রে টেস্ট বাড থাকে তোমার হচ্ছে ৯,০০০, ক্যাটেলের ক্ষেত্রে থাকে ২৫,০০০। বুঝতে পারছো? মানুষের প্রায় ৩ গুণ, অ্যারাউন্ড 3 টাইমস। তার মানে এখন যে কাউকে গরু বলো না। গরুরও কিন্তু টেস্ট ক্যাপাসিটি মানুষের থেকে অনেক বেশি। কিন্তু তোমরা যদি একটু চিকেনের কথা চিন্তা করো, চিকেনে মাত্র থাকে ২৪ টা। তার মানে চিকেনের ক্ষেত্রে কিন্তু এই ফ্লেভার বা টেস্ট এই বিষয়গুলো থেকেও ইম্পোর্টেন্ট কি? ফিডের কালার। কারণ ওরা হচ্ছে ফিডটাকে সিলেক্ট করে বাই বেসিস অফ ফিড কালার। ঠিক আছে? আরেকটা বিষয় রুমিনেন্টস এর ক্ষেত্রে কেন ফ্লেভারটা ইম্পোর্টেন্ট? আরেকটা ইম্পোর্টেন্স হচ্ছে ফ্লেভার সলিবিলিটি। তোমরা জানো যে যেকোনো ফিড রুমিনেন্টস এর মাউথে অনেক বেশি সময় ধরে থাকে এবং এই ফ্লেভারিং এজেন্ট গুলো সলিবল হওয়ার কারণে এটা খুব দ্রুত আ আ মাউথ থেকে তোমার অ্যাবজর্ব হওয়ার সুযোগ থাকে। ঠিক আছে? তো এই যেহেতু রুমিনেন্টস এর ক্ষেত্রে ফিডটা বেশি সময় ধরে মাউথে থাকে, সেক্ষেত্রে ফ্লেভারের ইফেক্টটা রুমিনেন্টস এ বেশি পাওয়া যায় কম্পারেটিভ টু নন রুমিনেন্টস। নন রুমিনেন্টস কিন্তু যেকোনো ফিড গিলে ফেলে। কে? আচ্ছা, জাস্ট 1 মিনিট, হ্যাঁ? সরি, আমি আমরা ফ্লেভার সলিউবিলিটির মধ্যে ছিলাম। যে রুমিনেন্টস এর ক্ষেত্রে তোমার ফ্লেভারটা কেন বেশি ইম্পোর্টেন্ট? একটা কারণ হচ্ছে রুমিনেন্টের টেস্ট বাড বেশি। দ্বিতীয় হচ্ছে ফ্লেভার সলিউবিলিটি হওয়ার জন্য যে সময়টা মাউথে থাকা দরকার তার থেকে বেশি সময় ধরে ফিড রুমিনেন্টস এর মাউথে থাকে। এজন্য এটার ইফেক্ট বেশি পাওয়া যায়। ওকে। তো এখানে দেখো যে আমরা কিছু ফ্লেভারের কথা বলেছি যে ক্যাটেলের ডিফারেন্ট স্টেজে কেমন ধরনের ফ্লেভার তারা পছন্দ করে। এই দেখো ক্যাটেলের ল্যাকটেশন এর ক্ষেত্রে মিল্কি, ভ্যানিলা, বাটার, তোমার গ্রোয়ার ফেজে কি অরেঞ্জ, সাইট্রাস, মোলাসেস, তারপরে হচ্ছে তোমার শিপ এন্ড গোটের ক্ষেত্রে ল্যাকটেশন এর ক্ষেত্রে মিল্কি, বাটার। এই টেস্ট গুলো তোমরা একটু দেখে রেখো আরকি যে কোন স্টেজে অ্যানিমেল গুলো কেমন ধরনের ফ্লেভার বেশি পছন্দ করে। আচ্ছা। তো এখন একটা বিষয় হচ্ছে যে তুমি ফ্লেভার ফিডে দিবা কিন্তু তোমাকে কিছু বিষয়ের প্রতি কেয়ারফুল থাকতে হবে। একটা বিষয় হচ্ছে কি দেখো এখানে নিচে আমরা বলছি, উপরের পয়েন্টটা হচ্ছে যে তোমাকে কস্টিং এর ব্যাপারে আ তোমাকে কেয়ারফুল হতে হবে। ঠিক আছে? নিচে দেখো আমরা একটা জিনিস বলছি, "দ্য ফিড ফ্লেভারস শুড দেয়ারফর বি ফেড আফটার মিল্কিং।" আচ্ছা, এখানে আমরা কেন বললাম? দেখো যে কিছু ফ্লেভার আছে যেটা অ্যানিমেলের বডি টিস্যুতে অ্যাকুমুলেট হয়। বুঝতে পারছো? কোথায় অ্যাকুমুলেট হয়? পার্টিকুলারলি ইন ফ্যাট।
কিছু ফ্লেভার আছে যে অ্যানিমেলের বডি টিস্যুতে ডিপোজিট হয়, পার্টিকুলারলি ইন ফ্যাট, দেন ট্রান্সফার টু ব্লাড, ব্লাডে ট্রান্সফার হয় এবং ফাইনালি কোথায় যায়? মিল্কে যেতে পারে। এইজন্য আমরা কি বলছি? দ্য ফিড ফ্লেভার শুড দেয়ারফর বি ফেড আফটার মিল্কিং। মিল্কিং করার পরে তোমাকে ফ্লেভার দিতে ফ্লেভার জাতীয় ফিড দিতে হবে। মিল্কিং করার আগে যদি ফ্লেভার জাতীয় ফিড দাও তাহলে কিন্তু দেখা যাবে যে তোমার দুধের মধ্যে ওই ফ্লেভারটা চলে আসছে। এজন্য তোমাকে একটু কেয়ারফুল হতে হবে। The year sufficient amount of খাবার So animal sir. একটা বিষয় আছে। তো আমি জাস্ট এভয়েড করার চেষ্টা করি। এখানে কিছু কনভার্সন ফ্যাক্টর আছে, বুঝছো? যে অ্যানায়ন কতটুকু ব্লাডের পিএইচ কমাইতে পারে, বাড়াইতে পারে। এটা অনেক এটা এন্ডেড বিষয়। জাস্ট হচ্ছে বিষয়টা এরকম মনে রাখো যে তোমার ওই ক্যাটায়ন অ্যানায়নের ডিফারেন্স যদি 200 বা 180 থাকে তাহলে ব্লাডের পিএইচ 6.5 থেকে 6.8 এর মধ্যে থাকে। বুঝতে পারছো? তো এখানে প্রত্যেকটা ক্যাটায়নিক সল্টের আলাদা ভ্যালু আছে, যেগুলোতে ক্যালকুলেশন করে বের করা যায় যে ব্লাডের পিএইচ কত হবে আর কি। বুঝতে পারছো প্রকৃতি? হ্যাঁ, প্রকৃতি শুনতে পাচ্ছ আমাকে? না স্যার, আমার ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম স্যার আমি। ও আচ্ছা, আচ্ছা। না, আমরা বললাম যে ওই ক্যাটায়ন এবং অ্যানায়নের যে বিষয়টা, এটা প্রত্যেকটা ক্যাটায়নিক সল্ট এবং অ্যানায়নিক সল্টের আলাদা ভ্যালু আছে যে এটা ব্লাডের পিএইচ কততে নিয়ে আসতে পারে। ঠিক আছে? তো এটা অনেক ইন ডেপথ বিষয়, তো আমি তোমাদের সাথে এজন্য ডিসকাস করিনি। তো তোমরা এতটুকু জিনিস জাস্ট মনে রাখবা যে ক্যাটায়নিক এবং অ্যানায়ন ডিফারেন্স যখন 180 থেকে 200 এর মধ্যে থাকে তখন ব্লাডের পিএইচ 6.5 থেকে 6.8 এর মধ্যে আসে। বুঝতে পারছো? তো এই জিনিসটাই জাস্ট এই স্টেজে মনে রাখো। ওগুলো হচ্ছে প্রত্যেকটা ক্যাটায়নিক এবং অ্যানায়নিক সল্টের জন্য আলাদা ক্যালকুলেশন করতে হয়। জি স্যার।
স্যার আমি ডিসকানেক্ট হয়ে যাওয়ার কারণে লিংকটা আবার পাচ্ছি না চ্যাট বক্সে। আমি আবার দিয়ে দিচ্ছি। জি স্যার, থ্যাংক ইউ। ক্ষেত্রে দেখো না যে মুখ থেকে হচ্ছে স্যালাইভা রিসাইক্লিং হয়, তো ওই স্যালাইভার সাথে সেটা অ্যাবজর্ব হয়ে যায় মুখে, অ্যাবজর্ব হয়ে স্যালাইভার সাথে সেটা রিসাইক্লিং হতে থাকে। তো রিসাইক্লিং হলে কি বারে বারে মুখে আসতেছে না, তো ওই ফ্লেভারটা থাকার কারণে সে বারে বারে খেতে চাবে, ঠিক আছে? কিন্তু নন রুমিনেন্টস এর ক্ষেত্রে কিন্তু এই সুযোগ নেই। নন রুমিনেন্টস কি মুখের মধ্যে খাবারই কম সময় রাখে, রাখার কারণে কি এটা ডিরেক্টলি নিচে চলে আসবে, নিচে চলে আসার কারণে এটা যে অ্যাজ ইট ইজ ফর্মে তোমার অ্যাবজর্ব হবে এটা সুযোগ নেই, এটা ভেঙে যায়, ভেঙে ফেলে আর কি। তো ভেঙে ফেলার কারণে এটার যে ধরনের ইফেক্ট শো করার কথা ছিল এই ধরনের ইফেক্ট শো করতে পারে না। তো তোমরা জাস্ট এতটুকু জিনিস মনে রাখবা যে ফ্লেভার সেলিব্রিটির বিষয়টা হচ্ছে যে একটা অ্যানিমেল একটা ফিড কত সময় ধরে মুখে রাখে বা ওই মাউথে কত সময় ধরে থাকে, এটা যদি মাউথ থেকে স্যালাইভার সাথে তোমার রিসাইক্লিং হওয়ার সুযোগ থাকে তাহলে সেটা কি হবে, বারে বারে তোমার খেতে ইচ্ছে করবে। এটা একটা কমন এক্সাম্পল হচ্ছে তোমরা অনেক সময় দেখবা যে ডেইরি কাউয়ের ক্ষেত্রে ডেইরি কাউ কবির স্যার অ্যাটেন্ডেন্সটা শো করতেছে না স্যার। শো তো না করার কথা না। আচ্ছা আমি তোমাকে লিংক দিচ্ছি, জাস্ট এ মিনিট। থ্যাংক ইউ স্যার। আমি জানি কার সাথে কথা বলতেছিলাম। আচ্ছা আমি কি নিয়ে জানি কথা বলতেছিলাম, ওই যে হ্যাঁ এই ক্যাটেলের ক্ষেত্রে একটা বিষয় হয় দেখবা যে ক্যাটেলের ক্ষেত্রে ক্যাটেল মোলাসেসের যে ফ্লেভার এটা খুব পছন্দ করে, ঠিক আছে? তো এই জন্য দেখবা যে ওদেরকে ইউরিয়া মোলাসেস মিনারেল ব্লক নামে একটা ব্লক তৈরি করে দেওয়া হয়। এটা অনেকটা চকলেটের মতো, মানে এটা হচ্ছে বাইট করতে পারে না, জাস্ট লিকিং করে। তো এটা সবসময় সামনে রেখে দেওয়া হয়। রেখে দেওয়ার উদ্দেশ্য কি, ওই মুখের মধ্যে যে তোমার ওই ফ্লেভারটা থাকার কারণে যেহেতু সেটা বাইট করে খেতে পারে না, শুধু লিকিং করে, ওই ফ্লেভারটা থাকার কারণে সে সব ফিডই বেশি খেতে চায়, বুঝতে পারছো? তো এই বিষয়গুলো হচ্ছে ফ্লেভার সলিবিলিটির বিষয়। আর কারো কোনো কোশ্চেন্স? ওকে, কারো কোনো কোশ্চেন না থাকলে হ্যাঁ লিংকটা শো করতেছে না, দিস সাইট ক্যানট বি রিচ দেখাচ্ছে স্যার। কিন্তু তো অনেকেই তো তোমার রেসপন্স করতে পারছে, তোমারটা হচ্ছে না কেন? স্যার আমারটা তো আগে এরকম হয়নি। তোমাদের ক্ষেত্রেও একই সমস্যা? না স্যার, দিতে পেরেছি। না স্যার, এইখানে তোমার যে মোটামুটি অনেকেই রেসপন্স করেছো। আচ্ছা কবির শোনো, তুমি হচ্ছে এই লিংকটা কপি করে রাখো, হ্যাঁ? আচ্ছা তোমার সমস্যা নেই, তোমার আইডি কত? 008, জাস্ট আ মিনিট, 008। আচ্ছা ঠিক আছে, তোমার কি করা লাগবে না, আমি এটা নোট করে রাখবো। আচ্ছা থ্যাংক ইউ স্যার। ওকে, আজকে ক্লাসটা এখানে শেষ করি। স্যার একটা কোশ্চেন আছে স্যার। তাড়াতাড়ি বলো একটু। স্যার স্যার ডিসিএসসি যে ব্যাপারটা স্যার, ওইটা স্যার নরমাল ডায়েটেও তো স্যার ডিসিএসসি থাকতে পারে স্যার। আমরা যে মানে উইদাউট যে কোনো সাপ্লিমেন্ট ছাড়া যদি স্যার নরমাল ডায়েটেরটা যদি জানতে পারি তাহলে তো স্যার কতটুকু স্যার সাপ্লিমেন্ট করে আমি ওটাকে কমাবো? হ্যাঁ নরমাল ডায়েটে তো থাকবেই, তোমার নরমাল ডায়েটে তো ব্যালেন্স ফর্মে থাকে না, আমি বললাম না 300 থেকে 350 এর মধ্যে থাকে, সেটাকে তোমাকে কমায় নিয়ে আসতে হবে, 200 এর মধ্যে নিয়ে আসতে হবে। এবং এমনও সময় আছে তোমাকে সেটা 150 এও নামাতে হবে, ওটা স্টেজ বাই স্টেজ অনেক কিছুর উপর ডিপেন্ড করে। স্যার ওইটা কি ফিট টু ফিট ভ্যারি করতেছে ডিসিএসসি যে ইয়েটা? না আমরা তো একটা ইন্ডিভিজুয়াল ফিড দেই না, আমরা কি দেই, কম্পাউন্ড ফিড দেই না। কম্পাউন্ড ফিড দেওয়ার কারণে তোমার হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল আমরা যে খাবারগুলো দিয়ে থাকি অ্যানিমেলকে, এটার তোমার ডিসিএডি থাকে হচ্ছে 300 থেকে 350 মতো, হ্যাঁ? তো ওই প্রিপারটাম বা হচ্ছে যে কাভিং এর কিছু সময় আগে 10-15-20 দিন আগে থেকে কাভিং এর তোমার 10 দিন পর্যন্ত, তখন হচ্ছে আমরা ডিসিএডিটা হচ্ছে 180 থেকে 200 এর মধ্যে রাখি, ঠিক আছে? তো এমনও সময় হয় যে মেটাবলিক ডিসঅর্ডারকে আমাদেরকে করার জন্য, এলিভেট করার জন্য আমরা ডিসিএডি আরো নামাই, 150 নামাই, ঠিক আছে? তো আমি তোমাদের সাথে একটা ডকুমেন্টস শেয়ার করে দেবো, খুব সহজ একটা ডকুমেন্টস, তোমরা পড়ে দেখো, যদি না বোঝো আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আবার একটু কথা বলবো। যদিও এটা তোমাদের এই সাবজেক্ট রিলেটেড না, তোমরা এটা একটু আপার স্টেজে, তোমরা একটু তাও দেখো, যদি কোনো বিষয় না বোঝো আমার সাথে কন্টাক্ট করো। জি স্যার। ওকে, থ্যাংক ইউ, আজকে ক্লাসটা এই পর্যন্ত, হ্যাঁ?